শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা কন্ট্রোল অফ ক্যাশ এর দ্বিতীয় পর্বে হাজির হয়েছি। তো আজকে দ্বিতীয় পর্বে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের বোথ ব্যালেন্সিং কারেকশনটা শিখব। হ্যাঁ, তাইলে বোথ ব্যালেন্সিং কারেকশন কেমন? আমরা জানি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট দুইটা পদ্ধতিতে করা হয়। একটা হলো ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী, আরেকটা হলো ক্যাশ ব্যালেন্স বুক অনুযায়ী। ঠিক আছে, অর্থাৎ ব্যালেন্স বুকের সাথে মিল রেখে করা, আরেকটা হলো ব্যাংক স্টেটমেন্টের সাথে মিল রেখে করা। আর ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কখন করতে হয়? যখন আমরা ব্যালেন্স বুক এবং ব্যাংক স্টেটমেন্টের অ্যামাউন্টের সাথে গড় মিল পাই, তখনই করতে হয়, তাই না? তো দেখো কি বলা আছে। আজকে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব, এটা 2018 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছিল। খুব ভালো একটা ম্যাথ। দেখো, দ্য ক্যাশ বুক অফ ইউনুস আলী লিমিটেড অন 30 জুন 2016 শোড এ ব্যাংক ব্যালেন্স অফ টাকা 3700। তাহলে কোন বুক? ক্যাশ বুক। তাহলে হোয়াট ইজ ক্যাশ বুক? ক্যাশ বুক হলো তুমি যে তোমার প্রতিষ্ঠানে যে বইতে নগদে কত টাকা রয়েছে, তোমার ব্যাংকে কত টাকা রয়েছে, সেটি তুমি যে লিপিবদ্ধ করো, যেখানে হিসাব রাখো যে তোমার ব্যাংকের ব্যালেন্স কত আছে, সেটা হিসাববদ্ধ রাখো, সেটি হলো তোমার কি? ক্যাশ বুক। হ্যাঁ, সেটি হলো ক্যাশ বুক। তাহলে এটা তোমার হিসাব মতে 3700 টাকা থাকার কথা। বাট অন দ্যাট ডেট, কিন্তু ওই দিনে দ্য ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্টে ওয়াজ টাকা 6000, কিন্তু ওই দিনে ব্যাংকের ব্যালেন্স দেখাচ্ছে 6000 টাকা। তাহলে গরমিল হয়ে গেল না? 2300 টাকা গরমিল হয়ে গেল। কত টাকা? 2300 টাকা। 2300 টাকা গরমিল হয়ে গেল। এই 2300 টাকাকে মেলানোর জন্য হয় তোমার ব্যালেন্স বুকের সাথে কিছু প্লাস মাইনাস করতে হবে এবং ব্যাংক স্টেটমেন্টের সাথেও কিছু প্লাস মাইনাস করতে হবে, না হলে কিন্তু এই গড়মিলটা বের হবে না। তো এই প্লাস মাইনাসটা করার জন্য ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হয়। আর একটা জিনিস খেয়াল করে দেখো, ম্যাক্সিমাম অঙ্কে তোমার ক্যাশ বুক অনুযায়ী একটা ব্যালেন্স দেওয়া থাকে, অথবা ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী একটা ব্যালেন্স দেওয়া থাকে, যে কোনো একটা দেওয়া থাকে। বাট এই অঙ্কে দুইটাই দেওয়া আছে। তো দুইটা দেওয়া আছে, আমরা দুইটা দিয়েই ধরে নেব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যেটা করব, ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী যে ব্যালেন্সটা দেওয়া রয়েছে সেটা আমরা করে নেব। তাইলে আমরা একটু তার আগে ঘটনাগুলো দেখে দিই, আদার ইনফরমেশন কি কি আছে, দেখি কি কি ইনফরমেশন ঘটছিল এই ট্রানজ্যাকশনে গরমিল হওয়ার কারণে। কি আছে দেখো, 1 নম্বর আছে চেক ডিপোজিটেড ফর কালেকশন বাট নট কালেক্টেড বাই দি ব্যাংক। তাইলে আমি যখন চেক ডিপোজিট করি কালেকশনের জন্য, ব্যাংকের কালেকশনের জন্য যখন আমি চেক ডিপোজিট করি, তখন আমি কি করি বলো তো? আমি আমার ক্যাশ বইয়ে এটা ধরে নেই যে এটা আমার ব্যাংকে অ্যামাউন্টটা বাড়বে। তাহলে ব্যাংকে বাড়াই ফেলছি, আমি আমার ক্যাশ বুকে বাড়াই ফেলছি, বাট ব্যাংক এখনও কালেকশন করেনি, ব্যাংকের স্টেটমেন্টে এখনও বাড়েনি। তাহলে আমি যদি ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী করি, তাহলে এটা ব্যাংক স্টেটমেন্টের সাথে বাড়াইতে হবে, যোগ করতে হবে। আর যদি ক্যাশ বুক অনুযায়ী করি, তাহলে এটা আমাকে মাইনাস করতে হবে। কি করতে হবে? মাইনাস করতে হবে, কারণ এটা আমি ক্যাশ বুকে প্লাস করে ফেলছি, বাট ব্যাংক তো এখনও প্লাস করে না, এই জন্য আমাকে মাইনাস করতে হবে। এটা বুঝতে হবে। তাইলে দেখো, একটা ঘটনায় দুইটা বেজে যদি ধরি, তাহলে একটা প্লাস হচ্ছে আর একটা মাইনাস হচ্ছে, একই জিনিস, সেম জিনিস। খেয়াল করে দেখো, আবার বলছি ঘটনাটা আরেকবার বোঝার চেষ্টা করো। ঠিক আছে, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে মানুষ কিন্তু এই জায়গায় ভুল করে, সবাই এই জায়গায় কনফিউজ হয়ে যায়, বা অনেকেই মনে করে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অনেক কঠিন, আমি করব না, এটা মাথা ঘোরায় যায়। বাস্তব কথা, আমি স্টুডেন্ট লাইফে এটা স্কিপ করতাম, বাট স্কিপ করার দরকার নেই, এটা খুব সহজ জিনিস। ঠিক আছে, এটা খুব সহজ জিনিস, মাথায় ঢোকানোর চেষ্টা করো, একটু বেসিকগুলো বোঝার চেষ্টা করো, তাইলে হবে। ঠিক আছে, তাহলে কি বলা আছে দেখো, আগে ঘটনাটা বোঝো। চেক ডিপোজিটেড ফর কালেকশন, এই অংশটুকু আগে বোঝো। চেক ডিপোজিট ফর কালেকশন, তাহলে আমি যদি ব্যাংকে চেক জমা দিই, তাহলে আমার ক্যাশ বুকে কী লিখি? আমি টাকাটা পাইছি, আমার অ্যাকাউন্টে টাকাটা পাওয়া গেছে, তাহলে আমি প্লাস করে ফেলি ক্যাশ বুকে, তাই না? বাট নট কালেক্টেড বাই দি ব্যাংক, কিন্তু ব্যাংক এখনও এই টাকাটা কালেক্ট করে নেয়। তাহলে ক্লিয়ারিংয়ের জন্য চেক দেওয়া হয়। হ্যাঁ, এটা ক্লিয়ারিংয়ের জন্য চেক দিলে ব্যাংক সেটা ক্লিয়ারিং হাউসে ধরায় দিন শেষে রিপোর্ট আসে, রিপোর্টে যদি ওই চেকটি পাস হয়ে আসে ক্লিয়ারিং থেকে, তখন ওই অ্যামাউন্টটা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয়, মানে তোমার অ্যাকাউন্টে ঢুকাই দেয়। তাইলে এখনও সেটা কালেক্ট হয়নি, মানে ক্লিয়ারিংয়ে ধরানো হয়নি, সামহাও তার ক্লিয়ারিংয়ের প্রবলেম আছে, ক্লিয়ারিং মেশিংয়ের প্রবলেম থাকতে পারে, অথবা তার সামহাও 2-3 দিনের একসাথে
3 দিন পরে একবার ধরে, বা অনেকে সপ্তাহ পরে একবার চেকগুলা কালেকশনের ব্যাচ মেশিনে দেয়। তো এরকম কিছু ঘটনা ঘটতে পারে, ঠিক আছে। এই যে তুমি তো হয়তো 29 তারিখে দিয়েছো, দিয়ে তুমি তোমার ব্যাংকে লিখে ফেলছো, বাট 30 তারিখ পর্যন্ত তারা এই চেকগুলো কালেকশন করেনি, এরকম ঘটনা ঘটতে পারে। তাহলে ঘটুক, সমস্যা নাই, এটা ঘটতে পারে, এটা ন্যাচারাল বিষয়। কিন্তু তুমি যখন চেক ডিপোজিট করেছো তখন তোমার ক্যাশ বুকে এটা প্লাস করে ফেলছো, বাট ব্যাংক এখনও কালেকশন করে নাই, যার কারণে তোমার অ্যাকাউন্টে প্লাস করে নাই, ঠিক আছে। এখন এই ঘটনাটা যদি তুমি তোমার ক্যাশ বুক অনুসারে করো, তাহলে ব্যাংক তো কালেকশন করে নাই, তার মানে ব্যাংকে এখনও অ্যাড হয় নাই, তাহলে তুমি তো তোমার ক্যাশ বুকে অ্যাড করে ফেলছিলে, তাহলে এটা বের করে নিতে হবে ব্যাংকের ব্যালেন্স মেলানোর জন্য, ঠিক আছে। আর যদি ব্যাংক ব্যালেন্স অনুসারে করো, ঠিক আছে, ব্যাংক ব্যালেন্স অনুসারে যদি করো, তোমার ক্যাশ বুকের সাথে হিসাবটা যেন মিলে যায়, তাহলে ব্যাংক তো এখনও তোমার অ্যাকাউন্টে প্লাস করেনি, তাহলে ব্যাংকে তোমার অ্যাকাউন্টে প্লাস করে দিবে, এই জন্য ব্যাংকের অ্যাকাউন্টে প্লাস করতে হবে। তাহলে তুমি কোন বেস ধরবা? এটা যদি ব্যাংক স্টেটমেন্টে ধরো তাহলে এটা প্লাস হবে, ঠিক আছে। আর এটা যদি ক্যাশ বুক অনুসারে ধরো তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে তবে আরেকটা জিনিস, তো এখানে তো দুইটা পদ্ধতি রয়েছে, আমি তাহলে কি এখানে প্লাস করব, ব্যাংক স্টেটমেন্টে প্লাস করব, আবার কি ক্যাশ বুক অনুসারে ওখানে মাইনাস দেখাবো? না, যখন বোথ কারেকশন মেথড থাকবে তখন যেটাতে ধরবা, অর্থাৎ তোমার তো ক্যাশ বুকে তুমি পোস্টিং করে ফেলছো, এটার কাজ নাই, তোমার ব্যালেন্স করতে হবে, এখন ব্যাংকে প্লাস করতে হবে, তাহলে ব্যাংকের স্টেটমেন্টে দেখাইতে হবে। হ্যাঁ, এরপরে 2 নম্বর দেখো, চেক ইস্যুড ওয়াজ নট প্রেজেন্টেড ফর দি এনক্যাশমেন্ট। তাহলে চেক ইস্যু করছো, চেক ইস্যু করে তুমি যখন কাউকে চেক প্রদান করো, চেক দিয়ে দাও, তাহলে তোমাকে ব্যালেন্স বুকে, তোমার ক্যাশ বুকে কি করো, তুমি মাইনাস করে দাও যে আমার ব্যাংকে থেকে টাকা এটা কমে যাবে। বাট যাকে তুমি চেক দিলা সে এখন তোমার ব্যাংকে গিয়ে ওই চেকটা কালেকশন করেনি বা টাকাটা উঠায়নি এখনো, তাহলে তোমার অ্যাকাউন্টে টাকাটা রয়েই গেছে, তাই না? তাহলে এইটা যদি তুমি তো ক্যাশ বুক থেকে মাইনাস করে দিছো, বাট এটা যদি ব্যাংকে তো টাকা পরিশোধ করবে, ব্যাংক টাকা পরিশোধ করবে না, পরিশোধ করবে, তাহলে তোমার অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে ব্যাংক ব্যালেন্স অনুযায়ী যদি করি তাহলে এটা কি করতে হবে, মাইনাস করতে হবে। আর ক্যাশ বুক অনুযায়ী যদি করি তাহলে তো ক্যাশ বুকে তুমি মাইনাস করছো, এখন ব্যাংক থেকে তো এখনো মাইনাস হয়নি, তাহলে এটা প্লাস করতে হবে। বুঝতে পারছো? ঘটনাটা এরকম, তোমার ক্যাশ বুকে করছো, বাট ব্যাংকে সেটা হওয়ার কথা যদি না হয় তাহলে তার উল্টাটা করে দিতে হবে। বুঝতে পারছো বিষয়টা এরকম? তাহলে এটা যেহেতু ব্যাংকে যাবে, এই চেকটা তো আর ফেরত আসার সম্ভাবনা নাই, এটা যাবে ব্যাংকে যাবে, তাহলে ব্যাংক ব্যালেন্স অনুযায়ী যখন করবো তখন ব্যাংক থেকে এটা মাইনাস করে দেবো। আর এটা ক্যাশ বুক দেওয়া লাগবে না, কারণ ক্যাশ বুকে তো আমি অলরেডি দিয়েই ফেলছি। এরপরে দেখো, ব্যাংক চার্জেস টাকা 35 নট এন্টার্ড ইন ক্যাশ বুক, তাহলে এটা বলাই আছে নট এন্টার্ড ইন ক্যাশ বুক, ক্যাশ বুকে এন্টার করা হয়নি, ব্যাংকে কাজ হয়ে গেছে, তাহলে ব্যাংকের এটা আসবে না, এটা ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী যখন করবা তখন আসবে না, এটা ক্যাশ বুকে আসবে। তাহলে ক্যাশ বুকে কি, ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে, তাহলে ক্যাশ বুকে মাইনাস করতে হবে, তাহলে এটা মাইনাসে যাবে, কোথায় যাবে, ক্যাশ বুক অনুসারে মাইনাসে যাবে, ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী কিন্তু যাবে না। এরপরে 4 নম্বর বলা হচ্ছে, এ চেক ইস্যুড ফর টাকা 184 অন অ্যাকাউন্ট অফ অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বাট নট প্রেজেন্টেড এর ব্যাংক। ঠিক আছে, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের জন্য একটা চেক ইস্যু করছো, তাহলে যখন ইস্যু করছো তুমি তোমার ক্যাশ বুকে লিখে ফেলছো, তাহলে তোমার ক্যাশ বুকের কাজ শেষ, এটা ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী যাবে। তাহলে এই চেকটা তো আবার কালেকশন করতে হবে, তাহলে এটা ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী করলে এটা মাইনাস করতে হবে, কি করতে হবে, মাইনাস করতে হবে, কারণ চলে যাবে এটা। তারপরে 5 নম্বর বলছে কি, এ ক্রেডিট অফ টাকা 995 was directly given by the bank being process of bill deposited by a customer. Amount was টাকা 1000 and bank charge 5 টাকা was not, এটা কি বলা আছে, এন্টার্ড হবে, এটা কি হবে, এন্টার্ড ইনটু ক্যাশ বুক। ঠিক আছে, এন্টার্ড ইনটু ক্যাশ বুক হবে। ঠিক আছে, তাহলে দেখো, একটা কাস্টমার ডিরেক্টলি তোমার ব্যাংকে 1000 টাকার একটা চেক দিয়ে দিয়েছে, ব্যাংক সেই চেকটা নিয়েছে, নিয়ে তোমাকে 995 টাকা দিয়েছে আর 5 টাকা ব্যাংক চার্জ দিয়েছে। ওকে নিক, তাহলে এটা দেখো, তোমার কিন্তু কাস্টমার যখন এই টাকাটা তোমার ব্যাংকে অ্যাড হয়ে গেল, তোমার ব্যাংক ব্যালেন্স অনুযায়ী কিন্তু অ্যাড হলো, বাট ক্যাশ বুকে অ্যাড হয়নি, তাহলে ক্যাশ বুকে এটা অ্যাড করতে হবে, অ্যাডে যাবে। হ্যাঁ, এরপরে ইন্টারেস্ট ক্রেডিটেড বাই দ্য ব্যাংক 185 টাকা বাট নট ইন্টারডিউ
এন্টার্ড ইন ক্যাশ বুক। তাহলে এটা ব্যাংকের কাজ হয়ে গেছে, বাট ক্যাশ বুকের কাজ হয়নি। তাহলে এই ঘটনা থেকে আমি আরেকটি জিনিস বলে দিই তোমাদের, যে বইয়ের কাজ হয়ে যাবে, ব্যাংক স্টেটমেন্টের কাজ যদি হয়ে যায় তাহলে ক্যাশ বুক অনুসারে হবে, ক্যাশ বুকের ওখানে যাবে। আর ক্যাশ বুকের কাজ যদি হয়ে যায় তাহলে ব্যাংক স্টেটমেন্টের ওখানে যাবে, এবং সেটা প্লাস হওয়ার কথা হলে প্লাস হবে, মাইনাস হওয়ার কথা হলে মাইনাস হবে। এবার আসো, তাহলে আমরা প্রথমে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ধরবো। কত ধরবো? ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট ৬০০০ টাকা ধরবো। তাহলে ৬০০০ টাকা ব্যালেন্স। দেখো এক নাম্বারটা, এই যে এক নাম্বারটা, এটা ক্যাশ বুকের কাজ হয়েছে বাট ব্যাংকের কাজ হয়নি। তাহলে এটা কি হবে? দেখো ব্যাংকে চেক ডিপোজিট করছো কালেকশন করার জন্য, তাহলে কালেকশন করে তোমার ব্যাংকে প্লাস করবে, তাহলে এটা প্লাসে যাবে। অ্যাড চেক ডিপোজিট ফর কালেকশন বাট নট কালেক্টেড বাই ব্যাংক, এটা কালেকশন হবে। তারপর চেক ইস্যু করছো, এটা লেসে যাবে, এটাও যাবে, এটা ব্যাংক স্টেটমেন্টে যাবে। চেক ইস্যু করছো তোমার ক্যাশ বুকে লিখে ফেলছো, বাট ব্যাংকে এখনো যায় না। ব্যাংক চার্জ এত টাকা, তাহলে এটা ব্যাংক স্টেটমেন্টে অ্যাড হয়েছে বাট তোমার ক্যাশ বুকে হয় না, এটা ক্যাশ বুকে যায়। চেক ইস্যু এত টাকা অন দি, তাহলে এইটা ব্যাংক স্টেটমেন্টে যায়নি এখনো, ঠিক আছে? তাহলে এটা যাবে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী। তারপরে এগুলো এই দুইটা গেছে এগুলো, তাহলে এই তিনটা ঘটনা ঘটে গেছে। তাইলে কি প্রথমটা প্লাস হবে, তাইলে ১৫২৯ টাকা প্লাস করে দেবো আমরা, ঠিক আছে? তাইলে কত হবে? ৭৫২৯ টাকা। এরপরে বাকি এটা কি? চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর এনক্যাশমেন্ট। তাহলে এনক্যাশমেন্টের জন্য তো এটা প্রেজেন্ট করবে, তাহলে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে ব্যাংক স্টেটমেন্টে, তখন কিন্তু কমে যাবে, তাহলে ২৫০০ টাকা কমে যাবে, তাহলে এটা লেসের ঘরে যাবে। চেক ইস্যুড ওয়াজ নট প্রেজেন্ট ফর ক্যাশ এনক্যাশমেন্ট, ঠিক আছে? এনক্যাশমেন্ট মতো নগদায়ন করা, হ্যাঁ। এ চেক ইস্যুড ফর টাকা 184 অন অ্যাকাউন্ট অন অ্যাডভার্টাইজিং, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হিসেবে একটা চেক ইস্যু করা হয়েছে ১৮৪ টাকা, তাহলে সেটা প্রেজেন্ট করা হয়নি ব্যাংকে, তাহলে প্রেজেন্ট তো হবে, হইলে তো মাইনাস হয়ে যাবে, এই জন্য এটা মাইনাসে ঘরে দিয়ে দিলাম। তাহলে ২৫০০ আর ১৮৪, মোট কত হবে? ২৬৮৪। এইবার ৭৫২৯ টাকা থেকে ২৬৮৪ টাকা মাইনাস করলে ৪৮৪৫ টাকা হবে। এটা অ্যাডজাস্টেড ক্যাশ ব্যালেন্স পার বুক, অ্যাডজাস্টেড ক্যাশ ব্যালেন্স পার বুক। তাহলে এটা কি হবে? ব্যাংক তোমার ক্যাশ বুকে হবে, হ্যাঁ। ক্যাশ বুকটা কিন্তু অ্যাডজাস্ট করে নিছো। এখন দেখো এই যে পাসবুক অনুসারে দেখো কত টাকা আছে, ৩৭০০ টাকা। তাহলে এটা দেখো ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ঠিক আছে? ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ৩৭০০ টাকা। এর সাথে অ্যাড করতে হবে, কি অ্যাড করতে হবে? যে দেখো এ ব্যাংক চার্জ, এটা চার্জ করছে ব্যাংক, তো অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস হয়েছে, তোমার ক্যাশ বুক থেকে মাইনাস হবে, এটা লেসে করে যাবে। তারপরে টাকা ক্রেডিট করছে ২৯০০ টাকা, ৯৯৫ টাকা, তাহলে এটা প্লাসের হবে। তারপরে ইন্টারেস্ট ক্রেডিটেড, ইন্টারেস্ট যখন ক্রেডিট করবে তখন তোমার টাকা অ্যাড হবে, আর ওই ইন্টারেস্ট যখন ডেবিট করবে তখন তোমার টাকা মাইনাস হবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু বুঝতে হবে। তাহলে এই যে ৯৯৫ আর ১৮৫ এই দুটো